এক হলের নারী শিক্ষার্থী আর এক হলে যেতে পারছে না। এটা একটা ঔপনিবেশিক আইন। এই আইনকে আমরা রহিত করতে চাই যে এক নারী শিক্ষার্থী আমরা ছেলেরা একজন আর একজনের হল রুমে যে কোনো সময় যেতে পারি, এক শিক্ষার্থী যদি বৈধ আইডি কার্ড থাকে। তো নারীরা বৈধ আইডি কার্ড থাকা সত্ত্বেও তারা এক বান্ধবী আর এক বান্ধবী রুমে যেতে পারে না। আপনারা তো 10 দফা ইশতেহার দিয়েছেন, তো সেই ইশতেহার যে প্রণয়ন, সেই প্রণয়নের পেছনের গল্পটা জানতে চাই যে আপনি কোন বিষয়টাকে এক করলেন, কেন সেটা এক করলেন, কেন সেটা 4 করলেন না, অথবা কোনটাকে আপনি 4 করলেন সেটাকে কেন 4 করলেন, এক করলেন না। আসলে আমরা যে সমস্যার কথা তুলে ধরেছি সবগুলোই কিন্তু প্রায় গুরুত্বপূর্ণ, কোনটা কোনটা থেকে কম গুরুত্বপূর্ণ নয়। এই ইশতেহারের পিছনে একটু গল্প আছে। এই ইশতেহারটা আমাদের একটু বিলম্বিত করে দিয়েছে, আপনারা দেখেছেন। আমাদের যখন প্যানেল ঘোষণা হলো, এই প্যানেল ঘোষণার পূর্ব থেকে কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের সমস্যা সম্পর্কে জানার জন্য আমি বিভিন্ন হলে গিয়েছি। এটা অনেকেই জানে যে আমি বিভিন্ন হলে হলে যে শিক্ষার্থীর সাথে মত বিনিময় সভা করেছি। প্যানেল যখন ঘোষণা হলো, এরপর আমরা এই প্যানেলের যারা 3 জন রয়েছে এবং 28 জনের 27 জন যারা মনোনয়নভুক্ত হয়েছে, আমরা একসাথে বসলাম যে কি করা যেতে পারে, কিভাবে আমরা ইস্তাহার তুলে দেবো। হ্যাঁ, ইস্তাহার তো আমরা আন্দাজে একটা লিখতে পারি আমাদের যে সমস্যা ফিল হচ্ছে, কিন্তু আমরা প্রাধান্য দিলাম। আমি সেই মিটিংয়ে বললাম যে দেখুন, আমরা 27 জন মতামত দিলে এটা 27 জন, হ্যাঁ অনেককে আমরা প্রতিনিধিত্ব করব, কিন্তু আমার মনে হয় আমাদের শিক্ষার্থীদের কাছে যাওয়া প্রয়োজন। তখন কিন্তু আমাদের এই 27 জন মনোনয়ন প্রাপ্ত যারা, তারা বিভিন্ন তাদের যে যার হলে ছুটে গেল, যে শিক্ষার্থীদের সাথে কথা বললো, নোটস নিলেন। ঠিক একইভাবে আমাদের নারী শিক্ষার্থী যারা রয়েছে, তারাও কিন্তু নারীদের হলগুলোতে নোটস নেওয়ার চেষ্টা করলেন। এমনকি আমি নিজে স্বয়ং নারীদের হলের সামনে একটি ব্যানার নিয়ে বসেছিলাম যে আপনাদের কথোপকথনই প্রতিফলিত হবে আমাদের ইশতেহারে। সেখানে নারীরা এসেছে, নারী শিক্ষার্থীরা এসে তাদের বিভিন্ন মতামত জানিয়েছে, হলে কি সমস্যা সেটি জানিয়েছে। একইভাবে আমি কিন্তু বিভিন্ন হলের ক্যান্টিনে পর্যন্ত ছুটে গিয়েছি, যে বলেছি খাবারের অবস্থা কি, যারা খাবার গ্রহণ করছিল তারা একটি মতামত দিয়েছে। ঠিক একইভাবে ক্যান্টিন মালিকও একটি মতামত দিয়েছে যে তার এই সমস্যা। সেই সকল সমস্যাকে একীভূত করে এই ইশতেহারে কিন্তু আমরা জায়গা দিয়েছি। খালি যে সমস্যাগুলোকে চিহ্নিত করে জায়গা দিচ্ছি তা না, এই সমস্যা প্রতিকারে কি করা যেতে পারে এই জন্য কিন্তু আমরা নিজেরা যেমন আলোচনা করেছি, বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা এক্সপার্টাইজের সাথে আমরা কিন্তু বসেছি। এই যে আজকে আমরা জনসমাগমের আধিক্যের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে 3টি আলাদা জোনে ভাগ করতে চেয়েছি। যেমন একটি পাবলিক স্পেয়ার রয়েছে, আপনি চাইলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা মেডিকেলে যাবে, ঢাকা মেডিকেল তো একটি পাবলিক প্রপার্টি, পাবলিক সার্ভিস ওইখানে পায়, আপনি কিন্তু তাকে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেন না যে আমার বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া যাবে না। সুতরাং ওইখানে তো মানুষ যাবেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে যাবে, ট্রানজিশন যেহেতু এখান থেকে, এইটাকে একটা আলাদা জোন করা। আবার আমরা যেখানে বসে আছি যে কলা ভবন কেন্দ্রিক, এটা একাডেমিক এরিয়া। আপনারা 3টা জোনে ভাগ করেছি এবং কালার করার কথা হ্যাঁ, বলেছেন। কোন কালারে কি কি থাকবে? তো আমরা হচ্ছে এরকম ভাবে 3টি ভাগে ভাগ করেছি। একইভাবে এই যে কলা ভবন, একইভাবে কলা ভবন, এই কলা ভবন যেমন একাডেমিক এরিয়া, এই একাডেমিক এরিয়াকে কিন্তু আমরা একটি আওতার ভিতরে এনেছি, যেখানে আমাদের একাডেমিক্যাল পার্সন যারা অথবা যারা লেখাপড়ার সাথে অ্যাফিলিয়েটেড তারা যাবে। এখানে কিন্তু আপনার একজন দর্শনার্থী যাওয়ার প্রয়োজন নেই কলাভবনের ভিতরে, কলাভবনের বাইরে থেকে সে দেখতে পারে, কিন্তু একজন মানুষ তার কিন্তু ঢাকা মেডিকেলে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, একজন মানুষ তার কিন্তু বারডেমে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। সুতরাং এই ট্রানজিশনগুলো আমরা 3টি ভাগে বিভক্ত করেছি। এটা কিভাবে করলাম, এটা কিন্তু আমাদের যেমন মতামত আমরা নিজেরা তুলে দিচ্ছি, ঠিক একইভাবে বাংলাদেশের যারা বিভিন্ন এক্সপার্টাইজ আছে তাদের সাথে আমরা বসে এগুলো সমস্যার সমাধানে প্রতিকার। এমনকি আপনি অবাক হবেন যে আমরা বিভিন্ন ডিজাইনিংও করেছি যে একটা হলে কিভাবে নারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের হলগুলোতে মেডিকেল সেন্টার আলাদাভাবে করা যায়, ছোট ছোট মেডিকেল সেন্টার, কারণ নারীদের রাত 11টার পর বেরোতে দেওয়া হয় না। আবার একইভাবে আপনি দেখুন নারীদের হলগুলোতে এক হলের নারী শিক্ষার্থী আর এক হলে যেতে পারছে না। এটা একটা ঔপনিবেশিক আইন। এই আইনকে আমরা রহিত করতে চাই যে এক নারী শিক্ষার্থী আমরা ছেলেরা একজন আর একজনের হল রুমে যে কোনো সময় যেতে পারি, এক শিক্ষার্থী যদি বৈধ আইডি কার্ড থাকে। তো নারীরা বৈধ আইডি কার্ড থাকা সত্ত্বেও তারা এক বান্ধবী আর এক বান্ধবী রুমে যেতে পারে না। এই যে এক ধরনের বৈষম্য, এই বৈষম্য তো আমরা চাই না। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষ শিক্ষার্থীর যে অধিকার আছে, সমধিকার একজন নারী শিক্ষার্থীরও আছে, কেননা উভয় কিন্তু মেধার জোরে এখানে এসেছে। সুতরাং এখানে আমরা বৈষম্য করতে চাই না। এই জন্য আমরা চাই যে এই আইনটি আমরা তুলে দিব, বৈধ আইডি কার্ড প্রদর্শনের সাপেক্ষে একজন নারী শিক্ষার্থী একজন নারী শিক্ষার্থী রুমে যেতে পারবে। একইভাবে এই যে রাত 10টার পর যে একজন নারী শিক্ষার্থী বেরোতে পারে না, কিন্তু আপনি দেখুন রাত 10টার পর বেরোতে পারে না, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে যে এটা নিরাপত্তার কারণে। কিন্তু আমরা দেখছি 5ই আগস্টের পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয় কিন্তু দিনের বেলাও নারীদের নিরাপত্তা দিতে পারছে না। আপনার মনে আছে কিনা যে একজন নারী আমাদের একটি ডিপার্টমেন্টে তিনি শিরোতানির শিকার হলেন একজন কর্মচারী দ্বারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পক্ষে বাদী হয়ে মামলা করলো, নারীর পক্ষে বাদী হয়ে সেই যে কালপিট তার বিপক্ষে মামলা করলো। কিন্তু পরবর্তীতে দেখা গেল একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ
দুই একজন কিন্তু সেই থানায় গেল এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা এখানে প্রতিবন্ধকতা তৈরি করলো, মব সৃষ্টি করলো। সেই মব জাস্টিসে সেই আসামি তাকে ওই দিনই বের করে আনা হলো এবং তাকে ফুলের মালা দেওয়া হলো। এই যে এই ধরনের বিভিন্ন যে ঘটনা বলি, এই ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য অশনি সংকেত। এর অশনি সংকেতের আরেকটি কারণ কি, 5ই আগস্টের পরবর্তী সময়ে ক্যাম্পাসে অনেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে। এইটা কিন্তু ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল। কারণ আপনারা জানেন যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির চর্চা থাকবে না, যে ক্যাম্পাস মুক্ত বুদ্ধির চর্চা কিন্তু হবে না, সেখানে কিন্তু প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান সহজে হয়। কিন্তু আমাদের শিক্ষার্থীরা কিন্তু ট্রমাটাইজ ছিল, এটা সত্য। 5ই আগস্টের পরে যে গত 17 বছর কষ্ট করেছি, এই ট্রমাকে টুল হিসেবেই কিন্তু ব্যবহার করে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বলেছিল আমরা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই এবং আন্দোলন করছিল। পরবর্তীতে কয়েকদিন পর দেখা গেল এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর নেতারাই বিভিন্ন যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে তারাই বিভিন্ন ছাত্র রাজনীতির ধারক এবং বাহক হলো। তখন কিন্তু শিক্ষার্থীরা হারে হারে বুঝতে সক্ষম হলো যে আসলে এখানে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হওয়া উচিত, এখানে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা রয়েছে। তখন কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে সে ট্রমা থেকে বেরিয়ে তারা রাজনীতিমুখী হয়েছে।